হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কাজ ক্ষমতা শক্তি লেকচার কত এটা 11 কাজ ক্ষমতা শক্তি আমরা প্রায় অনেকগুলাই ক্লাস করে ফেলেছি, অনেকগুলাই পড়া পড়ে ফেলেছি, আরও অনেকগুলো পড়া বাকি আছে। সো না, আর অনেকগুলো পড়া বাকি নেই, আসলে খুব অল্প কিছু পড়াই বাকি আছে। সো আশা করতেছি আর 2-3টা ক্লাসেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো সবাই একটু চলে আসো দ্রুত। আর হচ্ছে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আর হচ্ছে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। সবাই একটু দ্রুত চলে আসো। আর হচ্ছে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাও। আমি খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব, খুব দ্রুত এই ক্লাসটা শুরু করে দিব। 38 পিপল দেখতে পাচ্ছি, যারা যারা এখনও আসে নাই ওদেরকে একটু মেনশন করে দাও। আর এখানে হচ্ছে একটা কোয়েশ্চেন লেখা আছে, কোয়েশ্চেনটা সবাই একটু লিখে ফেলো। আমি খুব দ্রুত এই ক্লাসটা শুরু করে দিব। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর হচ্ছে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো আমি আর দেরি না করে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে ওকে, আশা করি সব কিছু ক্লিয়ার। তাহলে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এখন দেখব। সো দেখো, আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এখানে এই কোয়েশ্চেনটা একটু দেখো, বোর্ডের মধ্যে তোমাদের ডিসপ্লেতে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনটা একটু দেখো। আর ব্যাসার্ধ ও অ্যাম্ভরের একটা সিলিন্ডার স্থির অবস্থা থেকে আনুভূমিকের সাথে থেটা কোণে আনত একটা তলের উপর গড়িয়ে পড়তেছে। সো আমরা অ্যাজ কোয়েশ্চেন অ্যাজ আমরা কনফিগারেশনটা কী করে ফেলবো, এঁকে ফেলবো। সো এখানে কী বলছে দেখো, আর ব্যাসার্ধ ও অ্যাম্ভরের একটা সিলিন্ডার একটা স্থির অবস্থা স্টিডি কন্ডিশন থেকে আনুভূমিকভাবে নত একটা তল বরাবর কী করতেছে, গড়িয়ে পড়তেছে। ওকে, সো এখন তাহলে আমি প্রথম লাইন অনুযায়ী যদি কনফিগারেশনটা আঁকাই, তাহলে কেমন হবে দেখো। ওকে, প্রথম লাইন অনুযায়ী চলো আমরা কনফিগারেশনটা আঁকাই। তাহলে দেখো, তো এখানে বলা হচ্ছে একটা ধরো এটা হচ্ছে ধরো আনুভূমিকের সাথে এটা থেটা কোণে আনত একটা তল, এটা হচ্ছে আনুভূমিকের সাথে থেটা কোণে নত একটা তল। সো এই তলটাকে আমি যদি 3D আঁকাই, সো 3D আঁকাইলে হবে এরকম। ওকে, সো এটা হচ্ছে একটা তল, সো এই তলের মধ্যে একটা সিলিন্ডার স্থির অবস্থানে ছিল। সো সিলিন্ডারটা আঁকাও। এই তলটার মধ্যে একটা সিলিন্ডার ধরো স্থির অবস্থানে ছিল, এই যে এটাই হচ্ছে সেই সিলিন্ডার যেটা কিসের মধ্যে ছিল, তলের মধ্যে ছিল। ওকে, সো ওই ভিউ তো দেখা যাবে না, আমাদের এই ভিউটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা সিলিন্ডার, সো ভূমির সাথে থেটা কোণে নত একটা তল। এই সিলিন্ডারটার ভর হচ্ছে m কেজি। সো সিলিন্ডারটার ভর কত, সিলিন্ডারটার ভর হচ্ছে m কেজি। ওকে ফাইন। সো এটা হচ্ছে তলের উলম্ব দূরত্ব। ওকে, সো এটা হচ্ছে ভূমি হতে তলের উচ্চতা। ওকে, সো দেখো কি বলা হয়েছে, স্থির অবস্থান থেকে আনুভূমিকের সাথে থেটা কোণে নত একটা তল বরাবর গড়িয়ে পড়তেছে। এই সিলিন্ডারটা কি হবে এখন, তাহলে এই সিলিন্ডারটা এই দিক বরাবর গড়িয়ে পড়তেছে। সো সে যেহেতু তল বরাবর গড়িয়ে পড়তেছে, তার অবশ্যই একটা কি আছে, বেগ আছে। সো সে ধরে নিলাম আমি ভি বেগে তল বরাবর কি ঘুরাই গড়িয়ে পড়তেছে, মানে সে নিজে ঘুরাচ্ছে আবার সামনের দিকে আগাচ্ছে। একটা সিলিন্ডার তল বরাবর পড়ার সময় কি অবস্থা হয় আমরা সবাই জানি, যে সিলিন্ডারটা নিচ অক্ষের সাপেক্ষে একবার রোটেট করবে, একটু সামনের দিকে আগাবে, একটু রোটেট করবে, একটু সামনের দিকে আগাবে, মানে রোটেট করতে এটা তল বরাবর নিচের দিকে পড়বে। এটাই হচ্ছে কেস। সো বলা হচ্ছে নত তল বরাবর সিলিন্ডারটার ত্বরণ, মানে এই তল বরাবর সিলিন্ডারটার ত্বরণ কত সেটা বের করতে হবে, অ্যান্ড এস দূরত্ব অতিক্রম করার পর বেগ কত। সো আমাদেরকে কোয়েশ্চেন করছে এই যে এই তলটা বরাবর সিলিন্ডারটার ত্বরণ কত, আর হচ্ছে এস দূরত্ব অতিক্রম করার পর, মানে সিলিন্ডারটা ধরো এখান থেকে এস দূরত্ব অতিক্রম করে আরেকটা পয়েন্টে আসছে। সো ওই এস দূরত্ব অতিক্রম করার পর ওই পয়েন্টে বেগ কত সেটাই আমাদেরকে কি করতে হবে, ডিটারমাইন করতে হবে। তাহলে আমরা ইনিশিয়ালি ধরে নিলাম সিলিন্ডারটা এ বিন্দুতে ছিল, এ সার্টেন পিরিয়ড অফ টাইম পর সিলিন্ডারটা ধরো বি বিন্দুতে আসছে। ধরো কিছু সময় পর সিলিন্ডারটা বি বিন্দুতে আসছে। কোথায় আসছে, বি বিন্দুতে আসছে। তাহলে দেখো সিলিন্ডারটা কোথায় আসছে, সিলিন্ডারটা কিছু সময় পর, আমি ধরে নিলাম সিলিন্ডারটা কিছু সময় পর বি বিন্দুতে আসছে। ওকে, সো সিলিন্ডারটা আমি ধরে নিলাম এ থেকে এস দূরত্ব অতিক্রম করে কোথায় আসছে, বি বিন্দুতে আসছে। আচ্ছা, তাহলে এই দূরত্বটা দিয়ে দাও, এই দূরত্বটা হচ্ছে এস।
এ থেকে এস দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে আসছে। ওকে, সো এই দূরত্বটা হচ্ছে এস। সো এই যে এদিকে যাচ্ছে সিলিন্ডারটা, তাহলে নত তল বরাবর সিলিন্ডারটার একটা কি আছে, ত্বরণ আছে। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ত্বরণ, অ্যাসিলারেশনটা কত সেটা বের করতে হবে। ত্বরণটা এদিকে কাজ করতেছে, সো আমাদের এ থেকে এই যে তল বরাবর ত্বরণটা কত সেটা বের করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের বি বিন্দুতে কি বের করতে বলছে, এস দূরত্ব অতিক্রম করার পর বেগ কত। সো বি বিন্দুতে বেগ কত হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। সো আমাদেরকে বি বিন্দুতে এই যে এখানে আমাদের ভেলোসিটিটা কত, এটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তো প্রথম কেস হচ্ছে এই সিলিন্ডারটার ওজন এমজি কাজ করতেছে সোজা নিচের দিকে। ভালো করে দেখো, এই সিলিন্ডারটার ওজন এমজি কাজ করবে কোন দিকে, সোজা নিচের দিকে। সো সোজা নিচের দিকে কাজ করতেছে হচ্ছে এমজি, এমজি কাজ করতেছে সোজা নিচের দিকে। সো এখন একটা জিনিস চিন্তা করে দেখো, ধরে নিলাম আমি এ বিন্দু থেকে সিলিন্ডারটা বি বিন্দুতে আসছে। সো তাহলে বি বিন্দু বরাবর কতটুকু উলম্ব দূরত্ব অতিক্রম করে আসছে। দেখো এ থেকে যখন বিতে আসছে, তখন এ থেকে বিতে আসার সময় ঠিক এই পরিমাণ উলম্ব দূরত্ব অতিক্রম করে আসছে না। ভালো করে বুঝো, এ থেকে কোথায় আসছে, এস দূরত্ব অতিক্রম করে বিতে আসছে। তার মানে হলো এ থেকে বিতে আসার সময় ঠিক এই যে এই পরিমাণ উলম্ব দূরত্ব, এই পয়েন্টটাকে তুমি দিয়ে দাও পি। সো ধরে নিলাম আমরা এ থেকে বিতে আসার সময় এ পি পরিমাণ উলম্ব দূরত্ব অতিক্রম করে আসছে। সো আমরা ধরে নিলাম এপি সমান হচ্ছে এইচ। সো আমাদের মোটামুটি তলটাকে কি অ্যানালাইসিস করা শেষ। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার, এটা একটু জানাও যে এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমাদের একটা জিনিস দেখো, এ বিন্দুতে সিলিন্ডারটা সম্পূর্ণ শক্তি কিন্তু বিভব শক্তি, রাইট? সো এ বিন্দুতে সিলিন্ডারটা সম্পূর্ণ শক্তি হচ্ছে কি, বিভব শক্তি। সম্পূর্ণ শক্তি বিভব শক্তি। এখন সে যখন এ থেকে বিতে আসবে তখন তার বিভব শক্তির হারাবে, রাইট? এ থেকে বিতে আসলে বিভব শক্তি হ্রাস পাবে না। অ্যান্ড ওই বিভব শক্তিটা কিসে কনভার্ট হবে, যেহেতু সিলিন্ডারটা গড়ায় পড়তেছে ভি পরিমাণ ভেলোসিটি নিয়ে, তাহলে বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হবে। মানে এ বিন্দুতে সে যে পরিমাণ বিভব শক্তি খরচ করে বিতে আসবে, বি বিন্দুতে সে ঠিক ততটুকু পরিমাণ গতিশক্তি কী করবে, অর্জন করবে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ারলি বলতে পারি, এ বিন্দুতে ব্যয়িত বিভব শক্তি সমান বি বিন্দুতে অর্জিত গতিশক্তি। কারণ এ থেকে যখন বিতে আসতেছে তখন এ থেকে বিভব শক্তিটা ব্যয় করে, এ বিন্দুতে দেখো সে তোমার একটা সার্টেন হাইটে আছে, প্রামাণ্য তল থেকে একটা সার্টেন হাইটে আছে, রাইট? আবার বলতেছি, বিভব শক্তি আমরা কিভাবে মাপি, প্রামাণ্য তল থেকে কত উঁচাই আছে এটার উপর আমরা বেস করে বিভব শক্তিটা মাপি। তাহলে এখন দেখো এই বিন্দুতে কিন্তু এটা প্রামাণ্য তল থেকে এইচ হাইট উপরে আছে না, প্রামাণ্য তল থেকে এ থেকে বিতে আসার জন্য ক্যালকুলেট করবো। আমি পুরো তলের জন্য ক্যালকুলেট করব না, আমি এ থেকে বিতে আসার জন্য ক্যালকুলেট করব। তাহলে দেখো এ বিন্দুতে সিলিন্ডারটার সম্পূর্ণ শক্তি হচ্ছে বিভব শক্তি। এখন সিলিন্ডারটা যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে আসবে তখন সে বিভব শক্তি ব্যয় করে বি বিন্দুতে আসবে। অ্যান্ড এ বিন্দু থেকে যতটুকু বিভব শক্তি ব্যয় করে বি বিন্দুতে আসবে ঠিক ততটুকু গতিশক্তি এ বিন্দুতে কী হবে, অর্জিত হবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি। সো দেখো এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, এখানে এ বিন্দুতে ব্যয়িত বিভব শক্তি সমান এ বিন্দুতে ব্যয়িত বিভব শক্তি সমান বি বিন্দুতে অর্জিত গতিশক্তি। ঠিক আছে, এ বিন্দুতে ব্যয়িত বিভব শক্তি সমান বি বিন্দুতে অর্জিত গতিশক্তি। সো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। এখন তাহলে দেখো এ বিন্দুতে ব্যয়িত বিভব শক্তি কত। এখন এ বিন্দুতে আমাদের ব্যয়িত বিভব শক্তিটা বের করার জন্য আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে ছিল কোথায়, আসছে কোথায়, কত দূরত্ব অতিক্রম করছে, রাইট? সো দেখো এ বিন্দুতে আমাদের বিভব শক্তি কত, মানে আমরা এ বি এর জন্য হিসাব করতেছি না। সো এটা হচ্ছে এইচ, ওকে, এটা হচ্ছে আমাদের এইচ।
সো আমাদেরকে এইচ এর ভ্যালুটা ডিটারমাইন করতে হবে বিভব শক্তির জন্য। সো এই বিন্দুতে বিভব শক্তি হচ্ছে mgh সমান বি বিন্দুতে গতিশক্তি। বি বিন্দুতে কয় ধরনের গতিশক্তি আছে সিলিন্ডারটার, দেখি কে বলতে পারবা বলো। বি বিন্দুতে সিলিন্ডারটার কয় ধরনের গতিশক্তি আছে? বি বিন্দুতে সিলিন্ডারটার কয় ধরনের গতিশক্তি আছে বলো। বি বিন্দুতে আমাদের সিলিন্ডারটার কয় ধরনের গতিশক্তি আছে? দুই ধরনের, ভেরি গুড, দুই ধরনের। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি মানে লিনিয়ার কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে রৈখিক গতিশক্তি, আর একটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। বাট বিকজ সিলিন্ডারটা এভাবে লিনিয়ারলি ভি ভেলোসিটিতে পড়তেছে, আবার কি এভাবে ঘুরে 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 একটা রৈখিক গতিশক্তি নিয়েও পড়তেছে, তার মানে তার কাছে দুই ধরনের গতিশক্তি এক্সিস্ট করতেছে, একটা হচ্ছে রৈখিক গতিশক্তি আর একটা হচ্ছে কি ঘূর্ণন গতিশক্তি। তাহলে দেখো বি বিন্দুতে অর্জিত গতিশক্তি কত? একটা হচ্ছে রৈখিক গতিশক্তি হাফ mv² প্লাস ঘূর্ণন গতিশক্তি রাশিমালা কত নিউটনিয়ান বলবিদ্যায় পড়ছো, হাফ অফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, দুইটা গতিশক্তি আছে আমাদের বি বিন্দুতে, একটা হচ্ছে হাফ mv² যেটা হচ্ছে রৈখিক গতিশক্তি, আর একটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার যেটা হচ্ছে কি ঘূর্ণন গতিশক্তি। তাহলে এখন দেখো mg ইন্টু এইচ এর ভ্যালু কত? সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এইচ। এইচ এর ভ্যালুটা কত? তাহলে এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এই কোণটা যদি থেটা হয় তাহলে আমার এই কোণটাও হবে থেটা, রাইট? এই কোণটা যদি থেটা হয় এই কোণটাও হবে কি থিটা। এবার দেখো এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে এস, রাইট? কারণ এ থেকে এস দূরত্ব অতিক্রম করে কোথায় আসছে? এ থেকে এস দূরত্ব অতিক্রম করে বিতে আসছে। সো এটা যদি এস হয় মানে এ বি দূরত্ব যদি এস হয় অ্যান্ড এ বি যদি এইভাবে সারফেসের সাথে যদি থেটা কোণে থাকে, তাহলে আমার এই উপাংশটা কত হবে? এই উপাংশটা হবে হচ্ছে এস ইন্টু কস থিটা। তাহলে আমাদের উলম্ব উপাংশটা কত হবে বলো? আমাদের উলম্ব উপাংশটা হবে হচ্ছে এস ইন্টু সাইন থিটা। সো এই উপাংশটা যা, এই উপাংশটাও কিন্তু তা। ভালো করে দেখো, আমাদের এ বি হচ্ছে এস, এ বি কিন্তু ভূমির সাথে থেটা কোণে আছে। সো ভূমির সাথে যেহেতু থেটা কোণে আছে, এই উপাংশটা হচ্ছে এস কস থিটা আর উলম্ব উপাংশটা হচ্ছে এস সাইন থিটা। সো এই উপাংশটা যেই কথা, এই উপাংশটা একই কথা। সো দেখো এইচ কিন্তু এইচ আর এস সাইন থিটা কিন্তু পরস্পর প্যারালাল। সো এস সাইন থিটা এটা যেমন এস সাইন থিটা, তাহলে এইচ ইকুয়াল আমরা কত লিখতে পারি? এইচ ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে এস ইন্টু কত সাইন থিটা, রাইট? সো আমরা এইচ ইকুয়াল কত লিখতে পারি? এস ইন্টু সাইন থিটা। তাহলে দেখো এস ইন্টু কত এস সাইন থিটা সমান হাফ mv² প্লাস হাফ। এখন আই কি এখানে? আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক, এই ক্ষেত্রে আমি কার জড়তার ভ্রামক হিসাব করব? এই ক্ষেত্রে আমাকে সিলিন্ডারটা যে ঘুরাই ঘুরাই পড়তেছে, সিলিন্ডারটা কোন অক্ষের সাপেক্ষে ঘুরাচ্ছে ওই অক্ষটার সাপেক্ষে সিলিন্ডারটার জড়তার ভ্রামক হিসাব করতে হবে। সো দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এটা যদি একটা সিলিন্ডার হয়, এটা যদি একটা সিলিন্ডার হয় অ্যান্ড এই সিলিন্ডারটা যদি তার ভর কেন্দ্রগামী একটা অক্ষের সাপেক্ষে ঘুরে, দেখো এটা হচ্ছে একটা সিলিন্ডার, এটা হচ্ছে একটা ভর বিশিষ্ট একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটা তার ভর কেন্দ্রগামী একটা অক্ষের সাপেক্ষে রোটেট করতেছে। সেগুলো নিউটনিয়ান মেকানিক্সে তোমরা পড়ে আসছো। একটা সিলিন্ডার যখন তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে রোটেট করবে তখন তার জড়তার ভ্রামক আই ইকুয়াল কত? হাফ অফ mr²। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। এটা কখন? একটা সিলিন্ডার যখন তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে রোটেট করে করে পড়বে। এই ক্ষেত্রে এই সিলিন্ডারটা কোথায় রোটেট করতেছে? দেখো এই সিলিন্ডারটার ভর কেন্দ্র বরাবর যদি আমি একটা অক্ষ টানি, ধরো এটা হচ্ছে একটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে কিন্তু সিলিন্ডারটা রোটেট করে করে পড়তেছে। দেখো এই ভর কেন্দ্র, এটা হচ্ছে সিলিন্ডারের ভর কেন্দ্র, এই ভর কেন্দ্র বরাবর যদি আমরা একটা অক্ষ চিন্তা করি, সো এই অক্ষের সাপেক্ষে সে ঘুরে 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 তল বরাবর বেয়ে বেয়ে পড়তেছে, রাইট? সো ওই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটা। দেখো একটা সিলিন্ডারের ভর কেন্দ্রগামী একটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে সিলিন্ডারটার জড়তার ভ্রামক হচ্ছে আই ইকুয়াল কত? হাফ অফ mr²। সো এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো এই জন্য আমরা এখানে আই এর ভ্যালু কত লিখবো? হাফ অফ mr², হাফ অফ mr², হাফ অফ mr² ইন্টু ওমেগা স্কোয়ার। এবার আসো আমরা সবাই জানি ভি সমান হচ্ছে ওমেগা আর, রাইট? সো দেয়ারফর আমাদের ওমেগা সমান কত? ওমেগা সমান আমরা জানি ভি বাই আর। সো ওমেগা স্কোয়ার সমান কত? ভি স্কোয়ার বাই কত? আর স্কোয়ার। ওমেগা সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। সো এই জিনিসটা যারা বুঝো নাই তারা একটু লিখে রাখবা, একটা সিলিন্ডার যদি তার ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরে তাহলে তার জড়তার ভ্রামক হচ্ছে আই ইকুয়াল হাফ অফ mr²। ওকে, আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো mgs সাইন থেটা ইকুয়াল হাফ অফ mv² প্লাস 1/4 অফ m। দেখো এখানে আমার কে কে চলে যায়,
আর স্কোয়ার চলে যায়, আর স্কোয়ার চলে যায়, তাহলে এখানে আর কত থাকে, এখানে আর থাকে হচ্ছে 1/4 এম ভি স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখো এম জি ইন্টু এস সাইন থেটা সমান, এবার এখান থেকে তুমি যদি কমন নাও এম ভি স্কোয়ার যদি কমন নাও তাহলে থাকে হচ্ছে হাফ প্লাস 1/4। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে আসবে 3/4। সো এম জি এস সাইন থেটা সমান কত আসে দেখো, এম ভি স্কোয়ার ইন্টু কত 3/4। সো এখন দেখো, এখন হচ্ছে দুই দিক থেকে কে কে চলে যায়, দুই দিক থেকে আমাদের এম চলে যায়। ওকে, এম চলে যায়। ওকে, তাহলে এখানে এখন কি থাকে দেখো, এখানে আর থাকে হচ্ছে ভি স্কোয়ার সমান 4/3, 3/4 এ পাশে চলে আসলে 4/3 ইন্টু এস কত সাইন থিটা, 4/3 ইন্টু এস সাইন থিটা। তাহলে আচ্ছা জি একটা থেকে যায়, জি 4/3 ইন্টু এস সাইন থিটা ইন্টু কত জি। তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি ভি ইকুয়াল কত, √4/3 জিএস সাইন থেটা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে বেগ, এটা হচ্ছে বেগ। এখন আচ্ছা একটু দাঁড়াও, সো এখন দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো ভি সমান কত আসলো তাহলে, ওকে। তাহলে এখন দেখো এই যে আমাদের বি বিন্দুতে যে এখানের মধ্যে বেগটা বের করতে বলছে, সো আমাদের বেগের মান কত, বেগের মান হচ্ছে 4/3 ইন্টু জিএস সাইন থিটা। পয়েন্ট টু বি নোটেড হচ্ছে এখানে আমি কোনো মান নিয়ে কিন্তু কাজ করি নাই, যদি আমি এখানে মান নিয়ে কাজ করতাম, জি এর ভ্যালু তো জানি, তোমাকে যদি কোয়েশ্চেনে এস এর ভ্যালু দেওয়া থাকতো তাহলে তুমি এস এর ভ্যালুটা বসিয়ে ভি এর ভ্যালুটা ইজিলি কী করে ফেলতে পারতা, ডিটারমাইন করে ফেলতা। সো যেহেতু আমাদের এখানে এস এর ভ্যালুটা দেওয়া নাই, সো এস এর ভ্যালুটার দরকারও নেই। সো এই হচ্ছে অবস্থা যে ভি ইকুয়াল √4/3 জিএস সাইন থিটা, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের মূলত বি বিন্দুতে বেগ। সো এখনও কিন্তু আমাদের ত্বরণের কাজটা আমরা করি নাই, সো যে এখানে ত্বরণের রাশিমালাটা কত। ওকে, এখন আমরা দেখব হচ্ছে ত্বরণের রাশিমালাটা কত। ওকে, এখন আমরা দেখব হচ্ছে ত্বরণের রাশিমালাটা কত। আশা করি এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো, আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব ত্বরণ। ওকে, সো এখন সিম্পল, ত্বরণের রাশিমালাটা বের করা খুবই সোজা, কারণ আমরা নিউটনের গতিসূত্র জানি। আমরা নিউটনের গতিসূত্র থেকে কি জানি, আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। সো ইনিশিয়ালি দেখো, ইনিশিয়ালি সিলিন্ডারটা রেস্টে ছিল, তার মানে ইনিশিয়ালি সিলিন্ডারটা স্থির অবস্থায় ছিল। সো ভি এর ভ্যালু হচ্ছে 0, ইউ এর ভ্যালু হচ্ছে 0, সো 0 প্লাস 2as। সো দেখো এখান থেকে আমরা বের করে নিতে পারি 2as। সো 2as ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার বাই কত 2s। ওকে, তাহলে এখন দেখো ভি এর ভ্যালু কত, ভি স্কোয়ারের এখানে একটা ভ্যালু আছে, দেখো এই যে এই ভ্যালুটা বসাই দিবা, ভি স্কোয়ারের একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা তুমি এখানে বসাই দিবা। সো ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4/3s সাইন থিটা, 4/3 জিএস সাইন থিটা, রাইট। সো এটা বসাই দাও, 4/3 জিএস সাইন থিটা বাই কত 2s। সো এখানে দেখো এস এস কাটা যায়, সো এস এস কাটলে আর কি অবশিষ্ট থাকে দেখো, এস এস কাটলে আর অবশিষ্ট থাকে হচ্ছে দেয়ারফর এ ইকুয়াল কত, এ ইকুয়াল হচ্ছে 8/3, রাইট। 8 হবে, হাফ 4/6 জি সাইন থিটা। সো দেয়ারফর আমাদের এইটা 2 দিয়ে কাটো, 2/3 জি সাইন থিটা। সো দিস ইজ দ্য ভ্যালু অফ অ্যাসেলারেশন, 2/3 জি সাইন থিটা। সো আমরা দেখো আনত তল বরাবর বেগটাও বের করে ফেললাম, ত্বরণটাও বের করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই জিনিসটা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। সিলিন্ডারটা অবশ্যই নিরেট ছিল, সিলিন্ডার কখনো ফাঁকা থাকে না, সিলিন্ডার সবসময় নিরেট থাকে, ঠিক আছে। সিলিন্ডারটা হচ্ছে নিরেট সিলিন্ডার, ঠিক আছে, সিলিন্ডারটা হচ্ছে নিরেট সিলিন্ডার। তোমাকে যদি কোনো কিছু মেনশন করে না দেয় সিলিন্ডার ফাঁকা নাকি ফাঁপা নাকি নিরেট, তুমি অবশ্যই ধরে নিবা সিলিন্ডারটা নিরেট সিলিন্ডার, ঠিক আছে। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো, সবার ক্লিয়ার কিনা একটু জানাও, সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এরপর আমরা নেক্সট ম্যাথে চলে যাব, সবার ক্লিয়ার কিনা একটু জানাও।
এরকম আরেকটা ম্যাথ করালে ভালো হতো। এরকম আসলে অনেকগুলো ম্যাথ আনত তলের যতগুলো কেস পড়াইছি প্রত্যেকটাই আসলে এক একটা ম্যাথ আনত তলের আমি অ্যাবাউট 20টার মতো কেস পড়াইছি। সো 20টাই হচ্ছে কি এক একটা ম্যাথ। এগুলো আমি তোমাদেরকে থিওরি দিয়ে পড়ালাম, এটাও কাইন্ড অফ আমি মান দিই নাই। আমি চাইলে র্যান্ডম ভ্যালু দিতে পারতাম। সো র্যান্ডম ভ্যালু না নিয়ে আমি জিনিসটা পুরোটাই দেখালাম। সো এখন কোয়েশ্চেনে যেভাবে আসুক, এখন তোমাদের সামনে সব কিছু আছে, সবগুলো আছে তোমাদের সামনে, কিভাবে কোন প্রসিডিউরে কোন অ্যাপ্রোচে তুমি আগাবা সবগুলো এখানে দেওয়া আছে। তোমার কথা হচ্ছে এখন কোয়েশ্চেনের মধ্যে তোমাকে যাই ভ্যালু দিক না কেন, তুমি জাস্ট ভ্যালুগুলো এখানে অ্যাসাইন করে ম্যাথটা সলভ করবা। আনত তলের কেসগুলোর ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই প্রযোজ্য। তোমাকে যেভাবে ভ্যালু দিক না কেন, তুমি যদি ওই বেসিক কেস মাথায় রাখো, তোমাকে শুধুমাত্র এই যে একাডেমিক না, ইঞ্জিনিয়ারিং না, তোমাকে কোনো জায়গায় আনত তল দিয়ে আটকানোর নাই আর। তুমি সব জায়গায় কি আনত তল দিয়ে, তোমাকে কেউ আনত তল আর আটকাতে পারবে না যদি তুমি ওই কেসগুলো খুব ভালো করে বুঝো। ঠিক আছে? সো এই হচ্ছে অবস্থা। বি বিন্দুতে কেন বিভব শক্তি থাকবে না? আমি তো বলি নাই বি বিন্দুতে বিভব শক্তি থাকবে না, আমি শুধু বলেছি আগের ক্লাসগুলো মাস্ট করবা। আরেকটা কথা হচ্ছে, তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, নেক্সট আমি যে ক্লাসগুলো নিব আগের ক্লাসগুলো সব করে আসবা। কি পরিমাণ ডিটেলস যে ওখানের মধ্যে ছিল তুমি আগের ক্লাসগুলো পড়ে আসো, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে? সো বি বিন্দুতে বিভব শক্তি থাকবে না আমি বলি নাই, বি বিন্দুতে অবশ্যই বিভব শক্তি থাকবে, বিকজ সে প্রামাণ্য তল থেকে একটা সার্টেন হাইটে আছে। বি বিন্দুতে অবশ্যই কি থাকবে? বিভব শক্তি থাকবে। কিন্তু আমরা এখানে কি নিয়ে কাজ করতেছি? আমরা এখানে শক্তি সংরক্ষণশীলতা নিয়ে কাজ করতেছি। ওকে, শক্তি সংরক্ষণশীলতা নিয়ে কাজ করতেছি। এই যে এ বিন্দুতে যে পরিমাণ এ থেকে বিতে আসতে, এ থেকে বিতে আসতে, এই বিন্দু থেকে বিতে আসতে যে পরিমাণ বিভব শক্তি কি হয়েছে? ব্যয়িত হয়েছে, ওই বিভব শক্তিটাই বি বিন্দুতে এসে গতিশক্তি হিসেবে কি হয়েছে? অর্জিত হয়েছে। ওকে, এ থেকে বিতে আসতে যে পরিমাণ বিভব শক্তি ব্যয় করছো, সেই বিভব শক্তিটাই বি বিন্দুতে এসে কি হয়েছে? গতিশক্তি হিসেবে অর্জিত হয়েছে। সো আমরা সিম্পল একটা এই লাইনটা দিয়ে ম্যাথটা করে ফেলছি। এখানে আমাদের শক্তি সংরক্ষণশীলতা পুরোপুরি অ্যাপ্লাই করা লাগে নাই। যে আমাদের তো এখানে আমাদের তো এখানে বেগ বের করতে বলছে, আমাদেরকে এখানে শক্তি সংরক্ষণশীলতা দেখাইতে বলে নাই। সো ওইগুলোর দরকার নাই। ঠিক আছে? এইচ এর ভ্যালুটা দেখো পড়তেছে কি বরাবর, সরণটা কোন দিকে করতেছে। সো এই জিনিসগুলো হচ্ছে ভেক্টরের উপাংশে বিভাজন। সরণটা হচ্ছে এই বরাবর, এ থেকে বিতে যাচ্ছে, রাইট? এ থেকে বিতে যাচ্ছে যে এস দূরত্ব অতিক্রম করে। বাট আমরা যখন বিভব শক্তি মাপি তখন আমরা দেখি প্রামাণ্য তল থেকে কত উঁচাই আছে, রাইট? সো প্রামাণ্য তল থেকে আছে এত উঁচাই। এখন এই এইচটা কত? কিন্তু সরণটা হচ্ছে তো এদিকে, তাহলে এই সরণের এইচ বরাবর উপাংশটা নিতে হবে। বিকজ আমরা সবসময় বিভব শক্তিটা প্রামাণ্য তল থেকে কত উঁচাই আছে দেখব। কিন্তু যেদিকে যাচ্ছে ওই দিক বরাবর যে সরণটা হবে, ওই সরণটার উলম্ব বরাবর উপাংশটা নিতে হবে। সো এই এস এর আনুভূমিক বরাবর উপাংশটা হচ্ছে এস কস থিটা, আর উলম্ব বরাবর উপাংশটা হচ্ছে এস সাইন থিটা। এগুলো হচ্ছে ভেক্টরের উপাংশ বিভাজন। সো এটা এস সাইন থিটা থাকা যে কথা, এটাও এস সাইন থিটা হওয়া একই কথা। ওকে, সো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তাহলে আশা করি সবার ক্লিয়ার। এখন আমরা আরও একটা মজার একটা ম্যাথ দেখব, যে জিনিসগুলো তোমাদের অনেকগুলো প্যাচ খুলে দিবে, অনেকগুলো কনসেপচুয়াল প্যাচ খুলে দিবে। সো এখন আমরা আরেকটা ম্যাথ দেখব। সবার লেখা শেষ হলে একটু ডান লিখো। সবার লেখা যদি শেষ হয়ে যায় একটু ডান লিখো, ঠিক আছে? সবার লেখা শেষ হলে একটু ডান লিখো, তাহলে আমি মুছে দিচ্ছি। আরেকটা ম্যাথ লিখব। ওকে, সো এখন দেখো, এখন আমরা আরেকটা ম্যাথ দেখব যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। সো ম্যাথটা একটু সবাই লিখো। স্মল এম ভর বিশিষ্ট একটি বুলেট, স্মল এম ভর বিশিষ্ট একটি বুলেট ক্যাপিটাল স্মল ভি বেগে, স্মল এম ভর বিশিষ্ট একটা বুলেট স্মল ভি বেগে ক্যাপিটাল এম ভর বিশিষ্ট
ওকে, একটা মিনিট, এটা লিখিও না। স্মল এম ভর বিশিষ্ট একটা বুলেট স্মল ভি বেগে একটি ছাদ থেকে সুতার সাহায্যে ঝুলন্ত ক্যাপিটাল এম ভর বিশিষ্ট একটি স্থির ব্লককে আঘাত করলো। ওকে, এরপর কি হলো দেখি। এরপর বুলেট সহ ব্লকটি ক্যাপিটাল ভি বেগে পরাবৃত্তাকার পথে ছাদের মেঝে স্পর্শ করলো। ওকে, কোয়েশ্চেন হচ্ছে বুলেটটির বেগ কত? কে করতে পারবা বলো? কোয়েশ্চেন হচ্ছে বুলেটটির বেগ কত। সো এই জিনিসটা কে সলভ করতে পারবা বলো? তাহলে দেখো এখানে কি বলতেছে, স্মল এম ভর বিশিষ্ট একটা বুলেট স্মল ভি বেগে, ভালো করে বুঝিও কথাটা, স্মল এম ভর বিশিষ্ট একটা বুলেট স্মল ভি বেগে একটি ছাদ থেকে সুতার সাহায্যে ঝুলন্ত ক্যাপিটাল এম ভর বিশিষ্ট একটা স্থির ব্লককে, ছাদ থেকে একটা ক্যাপিটাল এম বিশিষ্ট একটা স্থির ব্লক ঝুলানো আছে। তো ওই ব্লকটাকে ওই স্মল এম ভর বিশিষ্ট বুলেটটা স্মল ভি বেগে গিয়ে কী করছে? আঘাত করছে, মানে শ্যুট করছে। সো শ্যুট করার পর অবস্থাটা কী হয়েছে দেখো। সো বলা হচ্ছে আঘাত করার পর, মানে এরপর বুলেট সহ ব্লকটি ক্যাপিটাল ভি বেগে, এখন ব্লকের মধ্যে বুলেটটা ঢুকে গেছে। সো বুলেট সহ ব্লকটি ক্যাপিটাল ভি বেগে পরাবৃত্তাকার পথে ছাদের মেঝে স্পর্শ করলো। সো তোমার কোয়েশ্চেন হচ্ছে বুলেটটির বেগ কত। সো কিভাবে করবা বলো? কোয়েশ্চেন হচ্ছে বুলেটটির বেগ কত। ঠিক আছে, জয়নাল আবেদিন, আমাকে দ্বারা হবে না, পারবো। ওকে, অনেকেই পারবা, গুড। মাথা হ্যাং হয়ে গেছে। আচ্ছা, না, মাথা হ্যাং হওয়ার কিছু নাই। কনসেপ্টগুলো কানেক্ট করতে হবে তোমাকে। আমি যখন কাজ ক্ষমতা শক্তি পড়ানো স্টার্ট করছিলাম তখনই তোমাদেরকে বলছি ইউ হ্যাভ টু কানেক্ট দ্য কনসেপ্ট। তোমাকে কনসেপ্ট কানেক্টিং করা জানতে হবে, ঠিক আছে? সো কনসেপ্ট যখন তুমি কানেক্ট করতে জানবা তখন ফিজিক্সের আসল মজাটা পাবা, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু কানেক্ট দ্য কনসেপ্ট। ওকে, তাহলে এখানে দেখো, এখানে আমাদের দুইটা নীতি একসাথে কাজ করবে। ফার্স্ট অফ অল হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, সেকেন্ডটি হচ্ছে শক্তির নিত্যতা নীতি। সো দেখো, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি এবং শক্তির নিত্যতা নীতির চমৎকার একটা ম্যাথ। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি এবং শক্তির নিত্যতার চমৎকার একটা ম্যাথ হচ্ছে এটা। তো চলো সলভ করি। তাহলে এখন দেখো এখানে কি বলা হচ্ছে। আগে আমি একটা ছাদ এঁকে নেই। এটা হচ্ছে একটা ছাদ, এটা ধরো একটা ছাদ, 3D দিয়ে দেখালাম। ওকে, এটা হচ্ছে একটা ছাদ। সো এই ছাদ থেকে, এই ছাদের যে কোনো একটা পয়েন্ট অফ সাসপেনশন থেকে একটা ব্লককে ঝুলাই দেওয়া হয়েছে। দেখো, একটা ব্লককে আমি ঝুলাই দিলাম, কি করলাম, এখানে ঝুলাই দিলাম। যে ব্লকটার ভর হচ্ছে ক্যাপিটাল এম কেজি, রাইট? আরেকটা বুলেট ধরো, এটা হচ্ছে সেই বুলেট, এটাই হচ্ছে আমার সেই বুলেট, স্মল এম ভর বিশিষ্ট একটা বুলেট। দেখো, স্মল এম ভর বিশিষ্ট একটা বুলেট আসতেছে। ওকে,
স্মল এম ভর বিশিষ্ট একটা বুলেট স্মল ভি বেগে আসতেছে। সো এ সার্টেন পিরিয়ড অফ টাইম পর তাদের মধ্যে কি হবে, কলিশন হবে। সো কলিশন হওয়ার পর কি হবে, এটা কিন্তু এটার বেগ কত, এটার বেগ হচ্ছে 0 স্থির, এটা হচ্ছে স্থির। সো এখন কথা হচ্ছে এই বুলেটটা যখন গিয়ে এম ভর বিশিষ্ট ব্লককে শ্যুট করলো, এটা হচ্ছে ছাদ, এটা হচ্ছে ছাদ, ঠিক আছে। এই স্মল এম ভর বিশিষ্ট বুলেটটা স্মল ভি বেগে গিয়ে যখন এই ব্লকটাকে শ্যুট করলো, তখন এই ব্লকটা কি করবে, এই যে এইভাবে উঠে যাবে, এভাবে পরাবৃত্তাকার পথে উঠে গেল। এই যে বুলেট সহ ব্লকটা ছাদের মেঝেকে কি করলো, স্পর্শ করলো, ঠিক আছে। বুলেট সহ ব্লকটা কোথায় গিয়ে স্পর্শ করবে, ছাদের মেঝেতে গিয়ে স্পর্শ করবে। সো এখানে দেখো, এখানে একই সাথে কিন্তু বুলেটটাও থাকবে, এই যে দেখো বুলেটটা এঁকে দিলাম। সো এটা হচ্ছে বুলেট সহ ব্লক। সো এটার ভর কত, এটার ভর হচ্ছে এম প্লাস এম ইন্টু এম প্লাস এম। সো এটা নিশ্চয়ই এই বুলেট সহ ব্লকটা একটা নিশ্চয়ই সার্টেন একটা ভেলোসিটিতে যাবে, ভি বেগে যাবে, রাইট। সো কনফিগারেশনটা সবার ক্লিয়ার কিনা জানো, যে ছাদ থেকে একটা ব্লক ঝুলানো ছিল, একটা স্মল এম ভর বিশিষ্ট ওই ব্লকটার ভর হচ্ছে ক্যাপিটাল এম অ্যান্ড এটা স্থির অবস্থানে ছিল। এখন কথা হচ্ছে স্মল এম ভর বিশিষ্ট একটা বুলেট স্মল ভি বেগে এখানে শ্যুট করছে, শ্যুট করার পর পুরো সিস্টেমটা, এই পুরো সিস্টেম হচ্ছে এটা বুলেট সহ ব্লক, পুরো সিস্টেম হচ্ছে এটা, পুরো সিস্টেমটা ভি ভেলোসিটিতে পরাবৃত্তাকার পথে ছাদকে স্পর্শ করছে। সো আমাদেরকে কোয়েশ্চেন করছে এই বুলেটটার বেগ কত, আমাদেরকে জানতে চাওয়া হয়েছে এই বুলেটটার বেগ কত। সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও, ঠিক আছে। ওকে, আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার জন্য আমরা এখন শক্তির সংরক্ষণশীলতা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি প্রমাণ দেখব। সো দেখো সলিউশন দেখো তাহলে, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী সংঘর্ষের আগে বুলেট ও ব্লকের মোট ভরবেগ সমান সংঘর্ষের পর বুলেট ও ব্লকের মোট ভরবেগ। ওকে, সো এখন দেখো সংঘর্ষের আগে, মানে সংঘর্ষের আগে বুলেটটা এই অবস্থায় ছিল, তার ভরবেগ কত, এম ভি। সো এম ইন্টু স্মল ভি প্লাস এটার ভরবেগ কত, ব্লকটার ভরবেগ কত, ব্লকটার ভর হচ্ছে এম, বেগ হচ্ছে কত, 0। সো এম ইন্টু জিরো ইকুয়াল সংঘর্ষের পর, দেখো সংঘর্ষের পর এই যে এম প্লাস এম ইন্টু ভি, বিকজ সংঘর্ষের পর টোটাল সিস্টেমটাই কি করছে, মুভ করছে। সংঘর্ষের পর কিন্তু বুলেট আর ব্লক আলাদা আলাদা মুভ করে নাই, টোটাল সিস্টেমটা একসাথে মুভ করছে। সো কথা হচ্ছে এম প্লাস এম ইন্টু ভি, ক্যাপিটাল ভি। সো এখন দেখো, সো ভি সমান তাহলে দাঁড়ালো, স্মল ভি সমান কত দাঁড়ালো, স্মল ভি সমান দাঁড়ালো হচ্ছে এম প্লাস এম বাই এম ইন্টু কত, ভি। ওকে, সো এম প্লাস এম বাই এম ইন্টু ভি। সো এটাকে তোমরা চাইলে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দিতে পারো। এটাকে তোমরা, এই ভিটা হচ্ছে মিলিত বেগ, রাইট, এই ভিটা হচ্ছে মিলিত বেগ, এটাকে তোমরা চাইলে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দাও। এরপর আমরা এখন শক্তির নিত্যতা দেখব। এখন আমরা দেখব হচ্ছে শক্তির নিত্যতা, এটা হচ্ছে মিলিত বেগ। তো এই ভিটা হচ্ছে কি, মিলিত বেগ। সো কোয়েশ্চেনে তোমাকে যেভাবে দিক তুমি কনসেপ্টে জানলে করতে পারবা। তোমাকে যদি বুলেটের বেগ দেওয়া থাকে তাহলে তোমাকে মিলিত বেগ বের করতে বলবে, তোমাকে যদি মিলিত বেগ দেওয়া থাকে তাহলে তোমাকে বুলেটের বেগ বের করতে বলবে। এখন ধরো আমাদের মিলিত বেগটাও দেওয়া নাই, সো মিলিত বেগটা বের করার জন্যই আমাদের কি বের করতে হবে, শক্তির নিত্যতা নীতি দিয়ে আমাদেরকে মিলিত বেগটা হিসাব করতে হবে। সো এই পয়েন্টটা ধরে নাও এ, এই পয়েন্টটা হচ্ছে এ, আর এই পয়েন্টটা হচ্ছে ধরো বি।
সো এই বিন্দুতে এটা কিন্তু আমরা যদি এটাকে যদি প্রামাণ্য তল ধরি, এই বিন্দুতে আমরা যদি প্রামাণ্য তল হিসেবে কনসিডার করি, সো এই বিন্দুতে আমাদের বুলেটটার কিন্তু কোনো কি নাই, বুলেটটার কোনো কি নাই, ব্লকটার কোনো কি নাই, ব্লকটার কোনো বিভব শক্তি নাই। সো এই বিন্দুতে সমস্ত শক্তি হচ্ছে কি গতিশক্তি। সো এখন তুমি একটা জিনিস চিন্তা করবা, এখন তুমি চিন্তা করবা সংঘর্ষের পরে, ভালো করে বুঝো, এই জায়গায় কিন্তু একটু প্যাঁচ আছে, এই জায়গাটাতে কিন্তু একটু প্যাঁচ আছে, এই প্যাঁচ যদি তুমি ধরতে না পারো তাহলে কিন্তু বিপদ, এই প্যাঁচ যদি তুমি ধরতে না পারো তাহলে কিন্তু বিপদ। আমরা এখন শক্তির নিত্যতা নীতি ইউজ করব সংঘর্ষের পরে কি হয়েছে ওইটার জন্য, কারণ আমাদেরকে সংঘর্ষের পরে এই বেগটা কত বের করতে হবে, রাইট? সো এই বেগটা কখন হয়েছে, সংঘর্ষের পরে হয়েছে। সো সংঘর্ষের পরে কি হবে ওটার জন্য আমাদের কি করতে হবে, শক্তির নিত্যতা নীতি ইউজ করতে হবে। তাহলে সংঘর্ষের পর কি হয়েছে, সংঘর্ষের পরে মানে সংঘর্ষ হয়েছে এমন মুহূর্তে কি হয়েছিল, সংঘর্ষ হয়েছে এমন মুহূর্তে এই বুলেটটা গিয়ে এটার ভিতর ঢুকছে না, রাইট? সো এই বুলেটটা গিয়ে এখন এটার ভিতর ঢুকে গেছে। ধরো সংঘর্ষ হচ্ছে এমন মুহূর্তে এই বুলেটটা গিয়ে ব্লকের মধ্যে ঢুকে গেছে, রাইট? সো এখন কিন্তু এটার এই ব্লকটা আর স্থির থাকবে না, এখন কিন্তু ব্লকটা আর কি থাকবে না, স্থির থাকবে না। সো এখন দেখো এটাও হচ্ছে কত, m প্লাস m, সংঘর্ষ হয়ে গেছে এমন মুহূর্তে বুলেটটা কিন্তু ব্লকের মধ্যে কি হবে, ঢুকে যাবে। সো এমন অবস্থায় ব্লকটা কিন্তু আর স্থির থাকবে না, এটা ভি ভেলোসিটি নিয়ে যাত্রা শুরু করবে। অ্যান্ড কথা হচ্ছে এটা এই যে তোমার প্রামাণ্য তল থেকে দেখো, প্রামাণ্য তল থেকে এইচ পরিমাণ কিন্তু উঠছে, রাইট? এইচ পরিমাণ হচ্ছে উঠে গেছে। এখন কথা হচ্ছে এই যে এখানের মধ্যে যেটা গতিশক্তি, এখানে সেটা হচ্ছে কি বিভব শক্তি, সিম্পল হিসাব, শক্তির নিত্যতা। এই যে এই বিন্দুতে যেটা তোমার ব্লক সহ বুলেটের গতিশক্তি, সেটাই তোমার বি বিন্দুতে গিয়ে কি হয়েছে, বিভব শক্তি হিসেবে জমা হয়েছে। কারণ ছাদের মেঝে স্পর্শ করছে মানে মেঝে স্পর্শ করার পর ওখানে আর কি থাকতে পারে না, ওখানে আর কোনো গতিশক্তি থাকতে পারে না, মেঝে স্পর্শ করছে মানে গতিশক্তি শেষ। তোমাকে কোয়েশ্চেনটা যদি আরও স্পেসিফিক করে দিতে চাই তাহলে তোমাকে এখানে বলে দিবে ছাদের মেঝে কোনো মতে স্পর্শ করে, মানে কোনো রকমে ভেলোসিটিটা নিয়ে কোনো রকমের স্পর্শ করছে, স্লাইটলি স্পর্শ করে কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে, ভেলোসিটি জিরো হয়ে গেছে। সো একটা জিনিস মাথায় রাখবা, ছাদের মেঝে স্পর্শ করছে বলে দেওয়া মানে ছাদের মেঝে স্পর্শ করলে ওইখানে বেগ শেষ, এই যে ভেলোসিটি নিয়ে উঠছিল ওই ভেলোসিটিটা শেষ, এরপরে অন্য ভেলোসিটি বা সেন্টারের কারণে, সেন্টার অফ অ্যাট্রাকশনের কারণে এটা হয়তো নিচের দিকে নেমে আসবে। বাট আমাদের এরপরে কি হবে এটা জানার দরকার নাই, আমাদেরকে বের করতে হবে মিলিত বেগটা কত। তাহলে এখন আমাদেরকে ইউজ করতে হবে কি শক্তির নিত্যতা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখো এখন শক্তির নিত্যতা থেকে পাই এ বিন্দুতে মোট শক্তি সমান বি বিন্দুতে মোট শক্তি, রাইট? সো এখন দেখো এই বিন্দুতে আমাদের এইচ এর ভ্যালু 0, সো আমাদের বিভব শক্তি 0, তাহলে গতিশক্তি হচ্ছে কত, হাফ অফ m প্লাস m ইন্টু কত ভি স্কোয়ার। সো এখানে আমাদের আবার বি বিন্দুতে দেখো আমাদের বিভব শক্তি হচ্ছে m প্লাস m ইন্টু কত GH প্লাস বি বিন্দুতে আবার ব্লকটার বেগ কত 0। সো বি বিন্দুতে আমাদের গতিশক্তি কত 0। সো এই হচ্ছে আমাদের কাজ। এখন তাহলে আমাদের যেটা করতে হবে সেটা করে ফেলি। সো নাও আমাদের যেটা করতে হবে সেটা করে ফেলি, ঠিক আছে? সো এটা হচ্ছে m প্লাস m ছিল, লিখে রাখো, এটা হচ্ছে এ বিন্দু ছিল। সো এখন দেখো, এখন হচ্ছে আমাদের দুই দিক থেকে কিছু কি যাই না কিছু, হ্যাঁ যাই, দুই দিক থেকে আমাদের m প্লাস m চলে যায়, তাহলে আর থাকে ভি স্কোয়ার ইকুয়াল 2gh। সো দেখো ভি স্কোয়ার ইকুয়াল থাকে হচ্ছে 2gh। সো দেয়ারফর আমাদের ভি হচ্ছে √2gh। এখন আমরা ভি এর ভ্যালুটা যদি এই যে 1 নাম্বার সমীকরণে বসাই দেই তাহলে আমাদের বুলেটের বেগ কত সেটা বের হয়ে যাবে। তো এখন দেখো ভি এর মান 1 নংয়ে বসাই। সো ভি এর মানটা তুমি 1 নংয়ে বসাও, তাহলে কি হবে দেখো, ভি ইকুয়াল হচ্ছে কত, m প্লাস m বাই m ইন্টু ক্যাপিটাল ভি এর ভ্যালু কত, √2gh। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন যদি তোমাকে যদি বুলেটের বেগ বের করতে বলে অ্যান্ড বলা থাকে যে ভূমি থেকে ছাদের উচ্চতা কত, এটা চাইলে আমি এখানে দিয়ে দিতে পারতাম, বাট তোমাদেরকে জেনারেলাইজড ফরম্যাটটা শেখানোর জন্যই আমি বেসিক্যালি দিই নাই। সো তোমাদেরকে যদি বলা থাকতো যে ভূমি থেকে এই যে এখান থেকে প্রামাণ্য তল থেকে এই ছাদের উচ্চতা ধরো 10 মিটার, সো তোমরা বুলেটের বেগ যদি তোমাকে বের করতে বলতো তাহলে তোমরা এইভাবেই ম্যাথ করে বুলেটের বেগটা কী করে ফেলতে পারতা, বের করে ফেলতে পারতা। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, ঠিক আছে? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, আর একটু স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, অ্যান্ড হচ্ছে স্ক্রিনশট তুলে নাও। যারা যারা লিখতে পারো নাই তারা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, আর হচ্ছে লেখা শেষ হলে একটু ডান লিখিও, তাহলে আমি নেক্সট ম্যাথে চলে যাব, ঠিক আছে? ওকে, এর পাওয়ার ইকুয়াল বি এর পাওয়ার কেমনে হয়? তুমি শক্তির নিত্যতা নীতি কি বুঝো? শক্তির নিত্যতা নীতি বুঝতে হবে। এ বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি আর বি বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইকুয়াল থাকবে। শক্তির নিত্যতা এটাই বলে যে শক্তি কি হয় না, কখনো সৃষ্টি হয় না, বা নতুন কোনো শক্তিকে সৃষ্টি করা যায় না, বা কোনো শক্তিকে ধ্বংস করা যায় না। শুধুমাত্র একটা পয়েন্ট থেকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কী করা যায়, কনভার্ট করা, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কী করা যায়, কনভার্ট করা যায়। সো এটা তো শক্তির নিত্যতা। এটা কি কোনো কোয়েশ্চেন হলো যে এ এর পাওয়ার আর বি এর পাওয়ার কেমনে সমান হয়? এটা বাচ্চাদের পড়া। এখানে কোনো সূত্র মনে রেখে কোনো কাজ নাই, বিকজ তোমাকে এখানে আমি একটা কনসেপ্টে দেখালাম, ইউ হ্যাভ টু নো দ্য কনসেপ্ট, ইউ হ্যাভ টু নো দ্য বেসিক। এগুলা কখনো শর্টকাট হিসেবে ইউজ করতে যাওয়া না। আমি এখানে র্যান্ডম ভ্যালু দিয়ে ম্যাথ করি নাই বলে আমাদের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আসছে, অ্যান্ড আমি এই জিনিসটা এই জন্যই করি যাতে করে তোমাদের ম্যাথ করতে সুবিধা হয়। আমি যদি র্যান্ডম ভ্যালু দিয়ে ম্যাথ করে দিতাম তোমরা এতগুলো অ্যানালাইসিস দেখতে পাইতা না, অ্যান্ড অলসো তোমাদের এতগুলো জিনিস মাথার মধ্যে অ্যাট এ টাইম আসতো না। সো জেনারেলাইজড ফরম্যাটগুলো করিয়ে দেওয়ার, র্যান্ডম ভ্যালু না দিয়ে আমি মনে করি জেনারেলাইজড ফরম্যাট দিয়ে ম্যাথ করানোটাই বেটার, বিকজ একটা ম্যাথ থেকে এরকম অনেকগুলো কি বের হয়, চেইন বের হতে পারে। সো এই চেইনগুলো যাতে তোমরা ইজিলি সলভ করতে পারো, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানে জেনারেলাইজড ফরম্যাটগুলো দিলাম। সো এগুলো কখনো শর্টকাট হিসেবে অ্যাপ্লাই করবে না, এগুলো শর্টকাট হিসেবে কখনো অ্যাপ্লাই করবে না, বিকজ কোয়েশ্চেনের সার্কিউমেস্টেন্স চেঞ্জ হয়ে যেতে পারে। কোয়েশ্চেনের সবসময় যে এরকম থাকবে এরকম নাও হতে পারে, তখন তোমার কিন্তু তোমার পুরো কন্ডিশনটাই চেঞ্জ হয়ে যাবে। সো এই জিনিসটা কখনো করবে না, ওকে? ঠিক আছে, তাহলে নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেনটা অনেক মজার একটা কোয়েশ্চেন, অনেকেই পারবা। মুছে দেওয়ার পরে বলে রিক্যাপ প্লিজ। এতক্ষণ বারবার বলতেছিলাম। সো যে বুঝতে পারো না বা যার কোনোটাতে সমস্যা হয়েছে, ক্লাসে শুরু থেকে না থাকলে এগুলাই বলবা, রিক্যাপ প্লিজ। তুমি যদি ক্লাসের শুরু থেকে একদম মানে ম্যাথটা শুরু থেকে একদম থাকতা তাহলে এই কথাটা কখনোই বলতা না। সো আমি মুছে দেওয়ার পরে তো রিক্যাপ প্লিজ বললে আমি আর বুঝাই দেওয়ার কোনো স্কোপ নাই। সো ইন দ্যাট কেস তুমি ক্লাস শেষে আরেকবার নিজেই রিক্যাপ করে নিবা, ঠিক আছে? এটাই করা যেতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। 10 মিটার উঁচু থেকে 10 মিটার উঁচু থেকে একটা ক্রিকেট বলকে মাটিতে ড্রপ করা হলো। প্রতিটি ড্রপে বলটি 50% শক্তি হারায়। প্রতিটি ড্রপে বলটি 50% শক্তি হারায়।
প্রতিটি ড্রপে বলটি 50% শক্তি হারায়। তো কথা হচ্ছে দ্বিতীয়বার ড্রপের পর বলটি কত উচ্চতায় উঠবে। দ্বিতীয়বার ড্রপের পর বলটি কত উচ্চতায় উঠবে। কারা কারা পারবার রেজাল্ট বলে ফেলো। সো এই অঙ্কটা কারা কারা সলভ করতে পারবা রেজাল্ট বলে ফেলো। ওকে, এই অঙ্কটা কারা কারা সলভ করতে পারবা রেজাল্ট বলো, এরপর আমি করাই দিচ্ছি। ঠিক আছে, এই ম্যাথটা কারা কারা সলভ করতে পারবা তোমরা রেজাল্ট বলো, এরপর আমি করাই দিচ্ছি। তো দেখো বলা হচ্ছে এখানে 10 মিটার উঁচু থেকে একটা ক্রিকেট বলকে মাটিতে ড্রপ করা হলো, প্রতিটি ড্রপে বলটা 50% শক্তি হারায়, দ্বিতীয়বার ড্রপ করার পর বলটা কতটুকু উঠবে। আচ্ছা ওকে, আর কতবার অ্যান্সার দিব বলো। তোমাদের এই অধ্যায় শেষ করতে আর কতটা লেকচার লাগবে, আর কতবার অ্যান্সার করব। তোমরা আমাকে একটা কথা জানাও যে ডিটেলসে পড়তে চাও কিনা। ডিটেলসে যদি পড়তে না চাও তাহলে আজকে শেষ করে দিব, আর যদি মনে করো যে ডিটেলসের দরকার আছে, মানে তোমাদের এই চ্যাপ্টারটা আর অন্য কোথাও থেকে পড়তে হবে না, তাহলে আমার আরও দুইটা তিনটা চ্যাপ্টার লাগবে। কারণ তোমাদের এখনও কুয়ার ম্যাথগুলো করানো হয় নাই, হাতুড়ি প্যারেকের ম্যাথগুলো করানো হয় নাই, সবগুলো কনসেপ্ট তো পড়াই দিতে হবে, তাই না? সো কয়টা লাগবে এই কথাটা আর কয়বার বলবা। ডিটেলসেই তো পড়াচ্ছি সবগুলা, একটা ডিটেলসও কি বাদ দিছি? সবগুলা ডিটেলসেই পড়ানো হচ্ছে। সো তোমরা যদি ইভেন দেখা গেল যে আমি ক্লাস নেওয়ার পরে মেসেঞ্জারে অনেকে দেখি মানে নক দিতে থাকো কয়টা ক্লাস লাগবে। আর বাবা এটা তো শেষ করতে হবে, শেষ করতে যতটা ক্লাস প্রয়োজনীয়, ডিটেলসে পড়াইতে যতটুকু দরকার ততটুকু তো পড়াবো, ততটুকু করতে যতটা ক্লাস লাগবে ততটাই লাগবে। এটা এটা বারবার মানে এটা একদম আমি লেকচার 6 থেকে শুরু করে প্রত্যেক দিন কন্টিনিউয়াস শুনতেছি। সো এটার এগুলোর কোনো মানে নাই। কয়টা লেকচার লাগবে? ওকে, তাহলে দেখো এই কোয়েশ্চেনটা অনেকে অলরেডি অ্যান্সার করে ফেলেছো, অনেকেই বলেছো। সো অনেকেই পারছো, গ্রেট, অনেকেই পারছো। যারা যারা পারো নাই তাদের জন্য একটু দেখো। সো দেখো এই যে একটা বল ভূমি থেকে 10 মিটার উচ্চতায় ছিল। সো এটা হচ্ছে 10 মিটার। একটা বল হচ্ছে ভূমি থেকে 10 মিটার উচ্চতায় ছিল। সো এই অবস্থায় বলটার সম্পূর্ণ শক্তি হচ্ছে সিম্পলি বিভব শক্তি। একটা বল প্রামাণ্য তল থেকে 10 মিটার উচ্চতায় আছে, সো এই অবস্থায় বলটার সমস্ত শক্তি হচ্ছে বিভব শক্তি। অ্যান্ড অলসো এই বলটার এই অবস্থায় বিভব শক্তি কত? ইপি সমান হচ্ছে mg ইন্টু কত 10। ঠিক আছে, এই অবস্থায় বলটার বিভব শক্তি হচ্ছে কত? mg ইন্টু 10। এই জিনিসটা আশা করি সবার ক্লিয়ার। এই অবস্থায় বলটার সমস্ত শক্তি হচ্ছে বিভব শক্তি, অ্যান্ড বিভব শক্তি হচ্ছে mg ইন্টু 10। এটা আশা করি সবার ক্লিয়ার। তো এখন বলটাকে এখান থেকে ফেলে দেওয়া হলো। এখান থেকে ফেলে দেওয়ার পর কী হয়েছে দেখো, এই বিন্দু থেকে বলটা কী করছি? ফেলে দিছি। সো ফেলে দেওয়ার পর বলতেছে প্রত্যেকটা ড্রপে বলটা 50% শক্তি হারায়। সো এখন দেখো প্রত্যেকটা ড্রপে কী হয়? 50% শক্তি হারায়। তো এখন আমি ধরে নিলাম তাহলে এই যে এ বিন্দুতে বলটা 10 মিটার উঁচাই ছিল, এখন বলটা যখন একবার মাটিতে ড্রপ খাওয়ার পর কি হবে? 50% শক্তি হারাবে। সো 50% শক্তি যদি হারাই তাহলে এই জিনিসটা আমি একদম চোখ মুখ বন্ধ করে বলে দিব যে 50% শক্তি হারানোর পর বলটা আগে যত উঁচাই ছিল প্রথমবার ড্রপ খাওয়ার পর এখন ঠিক ততটুকু উঁচাই উঠতে পারবে না। এটা আশা করি সবাই বুঝছি। এখন দেখো প্রথম ড্রপের পর আমি ধরে নিলাম বলটা এই যে এখানে প্রথম ড্রপের পর বলটা ধরো এই উচ্চতায় উঠলো, আরেকটু উঁচাই আঁকি কারণ আরেকটা ড্রপ আমাদের আছে। সো আমি ধরে নিলাম প্রথম ড্রপের পর বলটা এই উচ্চতায় উঠলো। সো ধরি
প্রথম ড্রপের পর এই অঙ্কটা অনেকেই পারো না, ম্যাক্সিমাম পারো না, 80% পারো না। সো সেই জন্য আমি ডিটেলসে করাচ্ছি, একদম শর্টকাটও করা যায়, বাট আমি ডিটেলসে করাচ্ছি তাদের জন্যই যারা এই বেসিকটা একবার একদম মাথার মধ্যে পাকাপোক্তভাবে হয়ে গেলে তোমরা এর পরে দিয়ে শর্টকাট করতে পারো। সো দেখো, প্রথম ড্রপের পর বলটা ধরে নিলাম এই উচ্চতায় উঠবে। একই উচ্চতায় কেন উঠবে না? সিম্পলি ধরে নিছি এখানে বলা আছে 50% শক্তি হারাই প্রত্যেকটা ড্রপে। সো প্রথমবার যে উঁচাই ছিল, একবার ড্রপ খাওয়ার পর যদি 50% শক্তি হারাই ফেলে, তাহলে সে আবার ওই উঁচাই উঠবে, এমন কোনো পসিবিলিটি টোটালি নাই। সো সে ধরে নিলাম আমি এই উচ্চতায় উঠবে। তাহলে এখন দেখো, প্রথম ড্রপের পর বাকি শক্তি সমান কত? সো এই উচ্চতায় আমার বিভব শক্তি কত? এই উচ্চতায় আমাদের বিভব শক্তি ইপি সমান কত? mgh। আর প্রথম ড্রপের পর বাকি শক্তি কত? প্রথম ড্রপে mg10 থেকে 50% কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তো mg10 থেকে mg10 এর 50% কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। সো mg10 থেকে mg10 এর 50% বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে কি? বাকি শক্তি। সো দেখো, mg10 মাইনাস mg10 ইন্টু 50/100, সো এটা দেখো 5। সো দেখো mg10 মাইনাস mg5 ইকুয়াল কত? mg5। অর্থাৎ আমার এই উচ্চতায় বিভব শক্তি হচ্ছে mgh। সো mgh আসলে কি পরিমাণে আছে? mg5 পরিমাণ আছে। সো দেয়ারফর mgh ইকুয়াল mg5। সো h ইকুয়াল কত? 5 মিটার। সো এটা হচ্ছে আমাদের একটা ড্রপ খাওয়ার পর, এটা হচ্ছে আমাদের প্রথম ড্রপের পর বলটা কতটুকু উঠবে? 5 মিটার উঁচাই উঠবে। সো দেখো, প্রথম ড্রপের পর বলটা উঠবে হচ্ছে 5 মিটার। প্রথম ড্রপের পর বলটা কত মিটার উঁচাই উঠবে? 5 মিটার উঁচাই উঠবে। প্রথম ড্রপের পর বলটা 5 মিটার উঠবে। যেহেতু একবার ড্রপ খাওয়ার পর 50% হারাইছে, সো এটা সিম্পল, 10 মিটার আছে, 10 মিটার মানে 100% ধরে নাও তুমি, এটা হচ্ছে লজিক। বাট তুমি যদি বেসিক বুঝতে চাও, এটা হচ্ছে বেসিক। সো প্রথমবার 10 মিটার উঁচাই ছিল, 10 মিটার উচ্চতা থেকে যখন 50% শক্তি হারাই ফেলছে, তাহলে সেই 10 মিটারের অর্ধেক উঠবে, তার মানে 5 মিটার উঠবে। এবার ধরো সে দ্বিতীয়বার ড্রপ খাইলে এই 5 মিটার থেকে আরও 50% শক্তি হারাবে। সো এখন দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম কেস। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছো। এবার দেখো দ্বিতীয় ড্রপের পর। সো এখন ধরো দ্বিতীয় ড্রপের পর কি হলো? এই জিনিসটা যখন দ্বিতীয়বার ড্রপ খাবে, সো দেখো, সো এই জিনিসগুলো আমি মুছে দিচ্ছি। ওকে, তো দ্বিতীয় ড্রপের পর সে ধরো এই যে এটা হচ্ছে দ্বিতীয় ড্রপ, এই যে এখান থেকে ড্রপ খেয়ে সে ধরো দ্বিতীয় ড্রপের পর আরও 50% শক্তি হারিয়ে এক্স পর্যন্ত উঠলো। সো এই বিন্দুতে আমার বিভব শক্তি কত? mgx। তাহলে এই mgx অ্যাকচুয়ালি কতটুকু থাকবে দেখি। সো দেখো, দ্বিতীয় ড্রপের পর বাকি শক্তি। সো প্রথম ড্রপের পর বাকি শক্তি কত ছিল? mg5। দ্বিতীয় ড্রপের পর এই mg5 থেকে আরও 50% হারাবে, যেহেতু এখানে বলা আছে প্রত্যেকটা ড্রপে 50% করে করে হারাই। সো দেখো, দ্বিতীয় ড্রপের পর বাকি শক্তি কত? mg5 মাইনাস mg5 এর 50%। সো দেখো, mg5 মাইনাস mg5 ইন্টু কত? 50/100। সো এখানে কত থাকে দেখো, 5×20 হচ্ছে 100। সো এখন কাটো, এটাকে কাটলে হচ্ছে 2, এটাকে কাটলে 5/2। সো mg5 মাইনাস mg 2.5। সো কত? 2.5 mg ইন্টু 2.5, mg ইন্টু 2.5। সো এই mg ইন্টু 2.5 পরিমাণ এনার্জি কোথায় থাকবে? এই যে এখানে থাকবে। সো দেয়ারফর আমাদের mgx ইকুয়াল কত? mg ইন্টু 2.5। সো দেয়ারফর আমাদের x ইকুয়াল হচ্ছে 2.5 মিটার। অর্থাৎ আমাদের দ্বিতীয়বার ড্রপ খাওয়ার পর বলটা কতটুকু উঠবে? আর 2.5 মিটার উঠবে। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানো, ঠিক আছে? সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানো? এই জিনিসটা আশা করি সবার ক্লিয়ার। আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে? এই জিনিসটা আশা করি সবার ক্লিয়ার। ওকে,
আচ্ছা, এখন আরেকটা কনসেপ্ট দেখাই, সেটা হচ্ছে হাতুড়ি প্যারেকের কনসেপ্ট। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে হাতুড়ি প্যারেকের কনসেপ্ট। হাতুড়ি প্যারেক কনসেপ্ট। সো হাতুড়ি প্যারেকের কনসেপ্টটা একটু দেখো। হাতুড়ি প্যারেকের কনসেপ্টে আমরা 3 ধরনের কেস দেখতে পাবো। সো লিখো কেস 1। কেস 1 লিখো। হাতুড়ি অনুভূমিকভাবে ভি বেগে প্যারেককে আঘাত করলে। ওকে, সো এখন আমরা দেখব হচ্ছে একটা হাতুড়ি যদি আনুভূমিকভাবে ভি বেগে একটা প্যারেককে আঘাত করে, সো সেই ক্ষেত্রে আমাদের কি, এই ভিডিওগুলো স্পিড দিয়ে পরে দেখা যাবে, মাস্ট দেখা যাবে। তোমরা ওয়েব অ্যাপে গিয়ে যারা যারা কোর্সে আছো তারা ওয়েব অ্যাপে লগ ইন করে তোমরা ভিডিওগুলো স্পিড দিয়ে দেখতে পারবা। ওকে, আচ্ছা তাহলে দেখো, সো এখন দেখো হাতুড়ি প্যারেক। সো হাতুড়ি আনুভূমিকভাবে ভি বেগে প্যারেককে আঘাত করলে কি হবে দেখো। সো ধরো এটা একটা হাতুড়ি বা হ্যামার। হাতুড়ি সুন্দর হচ্ছে কিনা বলিও তোমরা। ওকে, সো এই হাতুড়িটা এটা হচ্ছে একটা হাতুড়ি। ঠিক আছে, এটা হচ্ছে একটা হাতুড়ি। এই হাতুড়িটা এখন কি করবে, একটা প্যারেককে আঘাত করবে। ঠিক আছে, এই হাতুড়িটা আনুভূমিকভাবে একটা প্যারেককে ধরো আঘাত করলো। সো হাতুড়ি আনুভূমিকভাবে ভি বেগে একটা প্যারেককে কি করবে, আঘাত করবে। তাহলে দেখো এই যে এই লেভেলটা হচ্ছে ধরো এইচ, এই লেভেলটা হচ্ছে এইচ, অ্যান্ড এই হাতুড়িটা ধরো ভি বেগে এই প্যারেকটাকে কি করবে, আঘাত করবে। সো প্যারেকটাকে আঘাত করার পরে কি হবে, প্যারেকের এই যে নিচে জিনিসটা একদম শার্প থাকতে হবে, না হলে তো সে মাটির ভিতর ঢুকবে না, রাইট। সো এই প্যারেকটাকে যখন হাতুড়িটা ভি বেগে এইচ হাইট থেকে যখন আঘাত করবে তখন প্যারেকটা এক্স পরিমাণ ভিতরে ঢুকে যাবে, রাইট। সো প্যারেকটা এখন কী হবে দেখো, এক্স পরিমাণ ভিতরে মাটির ভিতর ঢুকে যাবে। মাটিটা সোজা করে আঁকাও। সো এখন দেখো এটা ধরে নিলাম আমি, এক্স পরিমাণ মাটির ভিতরে কি হবে, ঢুকে যাবে। এক্স পরিমাণ মাটির ভিতর ঢুকে যাবে। এখন একটা জিনিস তুমি সবসময় মাথায় রাখবা, যে তুমি যখন হাতুড়ি দিয়ে একটা প্যারেককে যখন আঘাত করবা, হাতুড়ি দিয়ে যখন একটা প্যারেককে আঘাত করবা, তখন হচ্ছে প্যারেকটাকে যে মাটির ভিতর ঢুকাবা, প্যারেকটাকে মাটির ভিতর যেদিকে ঢুকাচ্ছ, মাটির একটা অ্যাভারেজ একটা কি অবস্ট্যাকল ফোর্স বা বাধাদানকারী বল, মাটির একটা গড় প্রতিরোধ বল তোমাকে বাধা দিবে। সো এটা হচ্ছে প্রতিরোধ বল। এদিকে উপরের দিকে তোমাকে একটা প্রতিরোধ বল এফ বাধা দিবে। ভালো করে দেখো, একটা হাতুড়ি দিয়ে ভি বেগে এইচ উচ্চতা থেকে যখন একটা প্যারেককে তুমি আঘাত করবা, তখন প্যারেকটাকে ধরো তুমি এক্স পরিমাণ ভিতরে ঢুকাইতে পারছো, বাট ওই এক্স পরিমাণ ভিতরে ঢুকানোর জন্য মাটির যে একটা প্রতিরোধ বল, মাটির প্রতিরোধ বলটা তুমি যেদিকে স্মরণ ঘটাবা তার অপোজিটে কাজ করবে। সো তোমাকে অবশ্যই প্যারেকটাকে যদি মাটির ভিতরে ঢুকাতে হয়, তাহলে এই প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ করে তোমাকে কি করতে হবে, প্যারেকটাকে ভিতরে ঢুকাতে হবে। তাহলে এখানে তুমি সবসময় মাথায় রাখবা, পতনশীল হাতুড়ির মধ্যে সঞ্চিত শক্তিটাই এই প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ। মানে এই হাতুড়িটার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত আছে, এই হাতুড়িটা ভি বেগে আর এইচ হাইট থেকে ভি বেগে পড়ার জন্য এই হাতুড়িটার মধ্যে যে এনার্জিটা স্টোরড আছে, ওই এনার্জিটা অ্যাকচুয়ালি কী করবে, এই প্যারেকটাকে মাটির গড় প্রতিরোধ বলের বিরুদ্ধে এক্স পরিমাণ
স্মরণ ঘটাইতে কি করবে, কাজ করবে। সো আবার বলতেছি, এই হাতুড়িটা এইচ উচ্চতা থেকে ভি বেগে পড়ার সময়, একটা হাতুড়ি এইচ উচ্চতা থেকে ভি বেগে পড়ার সময় হাতুড়িটার মধ্যে যে পরিমাণ এনার্জি স্টোরড ছিল, ওই এনার্জিটাই মাটির এফ পরিমাণ গড় প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ করে এই প্যারেকটাকে এক্স পরিমাণ ঢুকাবে। অর্থাৎ আমরা লিখতে পারি হাতুড়িতে সঞ্চিত শক্তি সমান, হাতুড়িতে সঞ্চিত শক্তি সমান প্যারেককে মাটির গড় প্রতিরোধ বলের বিরুদ্ধে, গড় প্রতিরোধ বলের বিরুদ্ধে এক্স পরিমাণ ঢুকাতে কৃতকাজ। জাস্ট এই লাইনটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও, এই লাইনটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এই লাইনটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও, ঠিক আছে? এই লাইনটা সবার ক্লিয়ার কিনা? ওকে, সারা ইসলাম ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। তাহলে হাতুড়িতে কি কি শক্তি সঞ্চিত আছে? সো এই উচ্চতা যেহেতু পড়তেছে, সো একটা বিভব শক্তি আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে গতিশক্তি। এখন দেখো বিভব শক্তি হচ্ছে mg ইন্টু এইচ প্লাস এক্স, বিকজ পুরো সরণ এখানে টোটাল কতটুকু সরণ হচ্ছে, এইচ প্লাস এক্স, প্লাস আমাদের গতিশক্তি হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার। সো প্রতিরোধ বলের বিরুদ্ধে কৃত কাজ সমান প্রতিরোধ বল গুণ সরণ। সো প্রতিরোধ বল গুণ সরণ। সো দেখো প্রতিরোধ বল হচ্ছে এফ আর সরণ হচ্ছে এক্স। সো এখান থেকে আমরা লিখতে পারি এফ এক্স সমান এম জি ইন্টু এইচ প্লাস এক্স প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের কেস ওয়ান, যখন হাতুড়ি আনুভূমিকভাবে এইচ উচ্চতা থেকে, এইচ উচ্চতা থেকে ভি বেগে প্যারেককে আঘাত করবে, তখন আমাদের থিওরি হচ্ছে এটা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। ক্ষমতা কখন পড়াবো? ক্ষমতা নেক্সট ক্লাসে পড়াবো, ক্ষমতা হচ্ছে নেক্সট ক্লাসে পড়াবো। অর্থাৎ এই চ্যাপ্টারটা শেষ করতে আর 3টার মতো ক্লাস লাগবে, এই চ্যাপ্টারটা শেষ করতে আর 3টার মতো ক্লাস লাগবে। এখন তোমরা যদি বলো সিকিউ এর জন্য একটা ক্লাস নেওয়ার জন্য, তাহলে আমি সিকিউর জন্য একটা ক্লাস নিব, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো তাহলে দেখো এই হচ্ছে অবস্থা। তাহলে দেখো হাতুড়িতে এটা হচ্ছে হাতুড়ি যখন আনুভূমিকভাবে এই উচ্চতা থেকে ভি বেগে একটা প্যারেককে আঘাত করবে, তখন আমাদের কৃতকাজ, ঠিক আছে? তাহলে দেখো এই যে এই উচ্চতা থেকে ভি বেগে একটা হাতুড়ি একটা প্যারেককে আঘাত করতেছে। সো দেখো এই উচ্চতা থেকে ভি বেগে একটা হাতুড়ি যখন এই প্যারেকটাকে আঘাত করবে, সো এই প্যারেকটার, এই হাতুড়িটার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত ছিল, সেই সঞ্চিত শক্তি দ্বারাই কিন্তু এই প্যারেকটা এই যে এফ পরিমাণ প্রতিরোধ বলের বিরুদ্ধে এক্স পরিমাণ ঢুকবে, ঠিক আছে? ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা? এটা সবার ক্লিয়ার কিনা জানাও, দ্রুত জানাও। এটা সবার ক্লিয়ার কিনা দ্রুত জানাও। এটা সবার ক্লিয়ার কিনা জানাও। সবগুলা কনসেপ্ট ডিটেলসে শেষ করে, সবগুলা ম্যাথ শেষ করার পর সিকিউর জন্য কোনো ক্লাস লাগবে কিনা এটাও জানাও, ঠিক আছে? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। সো সিকিউ ক্লাস জুমে নেওয়ার জন্য বলতেছো, জুমে নিলে আসলে হোয়াইট বোর্ডে যে মজাটা পাওয়া যায়, জুমে নেওয়া যাবে, কোনো সমস্যা নাই, জুমেও নিতে পারবে। বাট হোয়াইট বোর্ডে হাতে কলমে লিখে যে মজাটা পাওয়া যায় জুমে, এটা আসলে ইলেকট্রিক্যাল মনে হয় যে জুমে হোয়াইট বোর্ডের মতো মজাটা আই থিঙ্ক পাওয়া যায় না, ঠিক আছে? বিকজ আমি একটা জিনিস লিখবো, ওটা আবার একটা ইলেকট্রনিক বোর্ডের মধ্যে উঠবে,
এই জিনিসটার চাইতে আমি বোর্ডের মধ্যে সবচাইতে বেশি প্রেফার করি, বাট তাও তোমরা যদি বলো জুমে নেওয়ার জন্য, সো আমি জুমে নিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এখন তাহলে এই হচ্ছে আমাদের কেস 1, এটা হচ্ছে আমাদের কেস 1। এখন আমাদের আরেকটা কেস হতে পারে এখানে, সিম্পলি দেখো আরেকটা কেস হতে পারে যদি আমাদের ভি বেগটা দেওয়া না থাকে। যদি আমাদের ভি বেগটা দেওয়া না থাকে, যদি আমাদের ভি বেগটা যদি দেওয়া না থাকে, এটা হচ্ছে কেস 2। সো বলা থাকে যে হাতুড়ি আনুভূমিকভাবে এই উচ্চতা থেকে প্যারেকটা আঘাত করলে। সো এখন ধরো আমাদের বেগটা দেওয়া নাই, সো বেগটা দেওয়া না থাকলে তুমি সিম্পলি একটা কাজ করবা, সেটা হচ্ছে এই গতিশক্তিটা মুছে দিবা, আর কোনো কাজ নাই। ঠিক আছে, বেগ দেওয়া না থাকলে সিম্পলি কি করবা, গতিশক্তিটা আমি মুছে দিব, আর কোনো কাজ নাই। সো হয়ে গেল, বেগ দেওয়া না থাকলে সিম্পলি এটাই হচ্ছে কি বিভব শক্তি সমান কৃতকাজ। হাতুড়ির মধ্যে এই উচ্চতায় থাকার জন্য সঞ্চিত বিভব শক্তিটাই হাতুড়িকে এক্স পরিমাণ ভিতরে ঢুকাইছে, প্রতিরোধ বলের বিরুদ্ধে প্যারেকটাকে এক্স পরিমাণ ভিতরে ঢুকাইছে। তো তোমাকে যদি হাতুড়ির ভেলোসিটি দেওয়া না থাকে, তোমাকে যদি হাতুড়ির বেগ দেওয়া না থাকে, ঠিক আছে, ওকে, সবাই ম্যাক্সিমামই বলতেছো যে জুমে না নিয়ে হোয়াইট বোর্ডে নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, চ্যাপ্টারটা আগে শেষ হোক, তারপর দেখা যাবে। সো তোমাকে যদি বেগটা যদি দেওয়া না থাকে, বেগ যদি দেওয়া না থাকে, সিম্পলি তুমি কি করবা, বেগ যদি দেওয়া না থাকে তুমি সিম্পলি কি করবা, এফ এক্স সমান mg h প্লাস এক্স, মানে গতিশক্তিটা কনসিডারেশন আনবো না, শেষ। এটা হচ্ছে আমাদের কেস 2। সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, এই দ্রুত জানাও, দ্রুত জানাও, ক্লাস শেষ করে দিব, দ্রুত জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। ঠিক আছে, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, নেওয়া হবে, সিকিউ ক্লাস নেওয়া হবে, নিব, সিকিউ ক্লাস নিব, চ্যাপ্টার শেষ করে অবশ্যই সিকিউ ক্লাস নিব। ঠিক আছে, সিকিউ ক্লাস নিব। ওকে, আচ্ছা, ওকে ক্লিয়ার। তাহলে আমাদের লাস্ট কেস হাতুড়ি প্যারেকের লাস্ট কেস, হাতুড়ি প্যারেকের লাস্ট কেস 3 নাম্বার কেস লিখো। হাতুড়ি উলম্বভাবে তো আর এই উচ্চতা থেকে সুযোগ নাই, উলম্বভাবে যেটা করবে সেটা হচ্ছে ভি বেগে আঘাত করবে। সো এখন আমাদের কেস 3 লিখো, এখন আমাদের কেস নাম্বার 3 লিখো, কেস 3 লিখো। হাতুড়ি উলম্বভাবে প্যারেককে আঘাত করলে, হাতুড়ি কি করলে, হাতুড়ি উলম্বভাবে প্যারেককে আঘাত করলে, এটা হচ্ছে আমাদের কেস 3। তো এখন দেখো, এখন হচ্ছে আমাদের দেওয়ালটা এভাবে, এখন এটা হচ্ছে ধরো একটা দেয়াল, ওই যে দেয়ালের মধ্যে তোমরা প্যারেকটুকু না এরকম আর কি। সো এটা হচ্ছে একটা দেয়াল, আর এটা হচ্ছে একটা প্যারেক। সো এখন একটা হাতুড়ি ধরো এভাবে আছে, একটা হাতুড়ি ধরো এভাবে আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা হাতুড়ি, এই হাতুড়িটার ভর হচ্ছে এম। এবার তুমি এই হাতুড়িটাকে ভি বেগে কি করবা, ভি বেগে এই প্যারেকটা কি করবা, হিট করবা। সো প্যারেকটা যে ধরো এক্স পরিমাণ ঢুকে যাবে, একটা হাতুড়িকে ভি বেগে যখন তুমি একটা প্যারেকের উপর নিক্ষেপ করবা, তখন এই প্যারেকটা মাটির একটা প্রতিরোধ বল আছে, যেটা তোমার যেদিকে তুমি আঘাত করতেছো তার বিপরীতে কাজ করবে, এই যে এফ, মাটির প্রতিরোধ বলের বিরুদ্ধে তুমি ফোর্স অ্যাপ্লাই করে এই প্যারেকটাকে এক্স পরিমাণ ঢুকাবা। সো এই ক্ষেত্রেও দেখো হাতুড়িতে যেই পরিমাণ গতিশক্তি সঞ্চিত আছে, ওইটাই প্যারেককে মাটির প্রতিরোধ বলের বিরুদ্ধে এক্স পরিমাণ ঢুকাইতে কৃতকাজ। সো হাতুড়িতে এখন কোন শক্তিটা জমা আছে, গতিশক্তি জমা আছে। হাতুড়িতে এখন কোন শক্তি জমা আছে, হাতুড়িতে এখন গতিশক্তি জমা আছে হাফ অফ এম ভি স্কোয়ার সমান এফ এক্স, প্রতিরোধ বল গুণ সরণ। সো এটা হচ্ছে আমাদের কেস 3। সো এই কেসগুলো থেকে, এই যে আগে 3টা কেস দেখালাম, এই কেসগুলো থেকে তোমার যে কোনো ভ্যালু দিয়ে দিল আর একটা মিসিং ভ্যালু দিয়ে দিল। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মিসিং ভ্যালু। তো তোমাকে যদি এখানে বলে কত বেগে আঘাত করলে প্যারেকটা এতটুকু ঢুকবে, 10 সেন্টিমিটার ঢুকবে বা এত সেন্টিমিটার ঢুকবে, মাটির গড় প্রতিরোধ বলটা যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে তুমি হাতুড়ির বেগটা বের করে ফেলতে পারতেছো। অথবা বেগ দেওয়া থাকলে তোমাকে কতটুকু ঢুকবে বের করতে বললে, প্রতিরোধ বল দেওয়া থাকলে কতটুকু ঢুকবে সেটা বের করে ফেলতে পারতেছো। সো এই হচ্ছে কথা, এইভাবেই করতে হবে। এই হচ্ছে হাতুড়ি প্যারেকের কনসেপ্ট, ঠিক আছে, এই হচ্ছে হাতুড়ি প্যারেকের কনসেপ্ট। সো সবার কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা জানাও, আজকের ক্লাসটা দীর্ঘায়িত করব না, সবার কনসেপ্টটা ক্লিয়ার কিনা জানাও, ঠিক আছে, কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা জানাও, আজকের ক্লাসটা দীর্ঘায়িত করব না, এইখানে শেষ করব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আর ক্লাসের সবগুলো পড়া ঠিক মতো বুঝতে পারছো কিনা একটু জানাও, ঠিক আছে।
উপরের দিকে হিট করলে তোমার সেম কাজটাই হবে, উপরের দিকে হিট করলে সেম কাজটাই হবে, বিকজ তুমি কি করতেছো, তুমি এই সাইড থেকে কাজ করতেছো আর কি, মানে অভিকর্ষের বিপরীতে তুমি হিট করতেছো, একই কথা, সেম কাজটাই হবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই সরবো, এই যে সরলাম। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, নাইলে আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। সরলাম, স্ক্রিনশট তুলে নাও, ওকে। উলম্ব মানে তো খাড়া, এই যে দেখো তুমি একটা খাড়া দেওয়ালের মধ্যে যে খাড়া আঘাত করতেছো। আচ্ছা না, এটা হচ্ছে আনুভূমিকভাবে, সরি, এটাকে দিবে আনুভূমিকভাবে, আগেরটা হচ্ছে উলম্বভাবে। সরি, এখানে একটা ঝামেলা হয়েছে, এটাকে দিয়ে দাও আনুভূমিকভাবে। এটা হচ্ছে আনুভূমিকভাবে, মানে আনুভূমিক, এটা হচ্ছে তুমি মানে ভূমির সমান্তরালে আনুভূমিকভাবে, ঠিক আছে। সরি, এটা হচ্ছে আনুভূমিকভাবে, আগেরটা ছিল উলম্বভাবে। সো একটু কারেকশন করে নাও, আগেরটাতে একটু উলম্বভাবে করে দাও, আগেরটাতে একটু কেটে দাও, একটু কেটে উলম্বভাবে করে নাও। এটা হচ্ছে আনুভূমিকভাবে, এই যে এখানে আনুভূমিকভাবে মারতেছো। সো এটা আমি লেখার সময় একটু ভুল হয়ে গেছে। সো এটা হচ্ছে আনুভূমিকভাবে, আর আগেরটা ছিল উলম্বভাবে, ঠিক আছে, আগেরটা হচ্ছে উলম্বভাবে, ওকে। ওকে, আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। ওকে, সো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।